দর্শক, স্বাগত আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন ঘটনা এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমার স্টুডিওতে উপস্থিত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জনাব লুৎফুর রহমান। স্বাগত লুৎফুর রহমান। এছাড়াও আমাদের সাথে ঝুমে অনলাইনে যুক্ত হবেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি জনাব হাসান জাফির তুহিন। লুৎফুর, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে আসার জন্য। আমরা প্রথমেই আপনাকে দিয়ে আলোচনা শুরু করি, এরপর অনলাইনে তুহিন যোগ দিলে আপনার সাথে নিশ্চয়ই আমরা আলোচনায় অংশ নিবে। আমি প্রথমেই একটু আপনার কাছ থেকে শুনে আসতে চাই যে ছাত্র আন্দোলনটা যে গতিতে ছিল, যে অবস্থায় ছিল, আমরা দেখলাম যে এই আজকে 3 মাসের মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দলের কেমন যেন একটা দূরত্ব আমরা লক্ষ্য করছি। বিশেষ করে প্রধান বিরোধী দল এই মুহূর্তে, বা প্রধান রাজনৈতিক দল, বিরোধী দল তো বলা যাবে না, রাজনৈতিক দল বিএনপির সাথে আপনাদের এক ধরনের দূরত্ব আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে কিনা, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে একটা বৈপরীত অবস্থানে আমরা দেখছি। কেন এই বিপরীতমুখিতা কেন হলো আপনাদের মধ্যে? প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এবং যারা দেখছেন সম্মানিত দর্শক সকলকে। আসলে আমি মনে করি, ধরেন জুলাই অভ্যুত্থান যেটি সংগঠিত হয়েছে, এটি নেতৃত্বে কিন্তু ছিল ছাত্র এবং জনতা। কোনো রাজনৈতিক দলের, সরাসরি কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়নি। তো রাজনৈতিক দলগুলোর ভেতরে আমার মনে হয় এক ধরনের ডিলেমা কাজ করছে। না, কিন্তু রাজনৈতিক দলগুলো তো গত 15-16 বছর, আমি ওদিকে আসছি, ডিলেমা এই জায়গায় কাজ করছে। কারণ তাদের যে আন্দোলনের ভাষা ছিল, তাদের যে গতানুগতিক ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী বিরোধী রাজনীতির আন্দোলনের ধারাবাহিকতা ছিল, সেটা কিন্তু এদেশের আপামর জনসাধারণের কাছে তারা পৌঁছাতে পারেনি। এই জায়গায় তারা ব্যর্থ হয়েছে, এটা স্বীকার করতে হবে। যদি তারা সফল হতো তাহলে এই আন্দোলনটা এই জুন জুলাই হতো না, আন্দোলন হতো ইলেকশনের পরে অথবা ইলেকশনের আগে, যেটা তারা চেষ্টা করেছে। আন্দোলন সেভাবে গণমানুষের কাছে পৌঁছাতে পারেনি। তার মানে এই আন্দোলনটা যখন জুন জুলাই হলো, এটা হয়েছে পুরোপুরি বৈষম্য এবং এই দেশের জনমানুষের পুঞ্জীবিত ক্ষোভ, যেটা পুরো সিস্টেমের বিরুদ্ধে, এই ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে এই জুলাই অভ্যুত্থানে। তো আমি মনে করি রাজনৈতিক দলগুলোর এই ডিলেমাটা কাটাতে হবে যে আন্দোলনের ভাষাটা কি ছিল, আন্দোলন কেন হয়েছে। তারা বারবার যে ইলেকশনের কথা বলছে, আসলে এই আন্দোলনটা ইলেকশনের জন্য হয়েছে না, সেটি না। কিন্তু একটি সরকার, একটি নির্বাচিত সরকার ছাড়া কি একটি দেশ চলতে পারে? এখন জুলাই অভ্যুত্থানের ফলে যে সরকার গঠিত হয়েছে, এটি ভোটে নির্বাচিত না, কিন্তু এই সরকার যে গঠিত হয়েছে, এই গঠনের পেছনে রয়েছে প্রায় 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে। আমি মনে করি তারাই ম্যান্ডেট দিয়েছে এই সরকারকে। অভ্যুত্থানের সরকার তো গতানুগতিক সরকার না। যদি এটা কেয়ারটেকার গভর্নমেন্ট হতো তাহলে আপনি নির্বাচনের কথা বলতে পারতেন, কিন্তু জনমানুষের, ছাত্র জনতার যে আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে, তাকে তো শুধু নির্বাচন দিয়ে চলে যেতে হবে, শুধুমাত্র নির্বাচনের জন্য তারা এসছে, এটা তো বলতে পারেন না। যদি নির্বাচনের জন্য তারা আসতো তাহলে তো তারা সে সময়ই, যখন রাজনৈতিক দলগুলোর আন্দোলন ছিল, তখনই আসতো। কিন্তু এর জন্য প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, পাশাপাশি প্রায় 30,000-এরও অধিক ছাত্র জনতা এখন আহত। আজকে একজন হাত হারানো আমাদের একজন ভাই, আতিক গাজী, সোশ্যাল মিডিয়ায় মোটামুটি পরিচিত, সে একটা পোস্ট দিয়েছে যে আপনারা যদি সংস্কার ব্যতীত আওয়ামী লীগের এই যে গণহত্যা সংগঠিত হলো, বাংলাদেশ আওয়ামী লীগ যেটার সাথে জড়িত, পতিত ফ্যাসিবাদ যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের পুরোপুরি বিচার না হওয়ার আগে যদি নির্বাচন হয় তাহলে তো তারা, সে সরাসরি দাবি করেছে আমার হাত ফেরত দেন।
200 শহীদ 2000 শহীদের জীবন আপনি ফেরত দেন, এটা তো পারবেন না। তো তাহলে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে আপনাকে অবশ্যই সংস্কার করতে হবে, এর বিকল্প নেই। যদি এই সংস্কার না করেন তাহলে আবারও তো সেই পুলিশ প্রাণঘাতী হয়ে উঠবে। না, সেটি তো একটা জিনিস আছেই, কিন্তু আপনারা সংস্কারের কথা বলছেন, আপনারা বিচারের দাবি করছেন, কিন্তু একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলের নিষিদ্ধর বিষয়ে তো তারা কোনো বক্তব্য দিতে পারে না। আমার মনে হয় আমি একটু জনাব তুহিন হাসান জাফির তুহিনের কাছে একটু যাই। আমাকে কি আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, প্লিজ। জি, তুহিন ভাই, আমরা এখানে আলোচনা করছিলাম, এখানে আমাদের সমন্বয়ক লুৎফুর রহমান আছেন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা যেটি বলছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে প্রধান রাজনৈতিক দল বিএনপির এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, এটি কেন হলো? আর আপনারাই বা কেন একটি রাজনৈতিক দল যেটি এত বড় জুলাই আগস্ট বিপ্লবের যিনি মানে গণহত্যার দায় অভিযুক্ত, তাদেরকে পুনর্বাসনের জন্য এইটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানে কথা যে পুনর্বাসনের পক্ষে আপনারা পরোক্ষভাবে কাজ করছেন? শুনতে যাই তুহিন ভাই আপনার কথা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক লুৎফুর রহমান। আসলে এটা মিস ইন্টারপ্রেট করা হলো। আমরা কেন ওদেরকে করতে যাব, পুনর্বাসন করতে যাব? আমরাই তো সবচেয়ে বেশি লড়াই সংগ্রাম করেছি এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমরা গত 15.5 বছর আমরা ক্রমান্বয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি আর কি। বিশেষ করে গত এই 15.5 বছরে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী তারা মামলার আসামি হয়ে জেলে গিয়েছে অথবা কোর্টের বারান্দা বারান্দা ঘুরতে হয়েছে। তো এইবারে যে কথাটি হলো, আপনারা যে আমাদের সাথে এই ছাত্র সমন্বয়কদের বা ছাত্রদের যুক্ত নেই, ছাত্ররা তো কোনো দলের না। এখানে যারা ছাত্র রয়েছে তারা সব দল, বিভিন্ন দলের সমর্থক, এমনকি ছাত্রলীগের অনেক সমর্থকরাও এখানে রয়েছে। অন্য অন্য দল, আমাদের ছাত্র দলের নেতা রয়েছে। এই যে আন্দোলনটি হলো, আন্দোলনটিতে বিএনপির 442 জন নেতাকর্মী মারা গেছেন, ছাত্রদল সহ। আমি কৃষক দলের সভাপতি, ঢাকা শহরে আমার প্রায় 11 জন কৃষক দলের নেতাকর্মী তারা এই আন্দোলনের সঙ্গে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। না তুহিন ভাই, আন্দোলনের সংগ্রামে বিএনপি এবং অন্যান্য দল যারা ছিল, জামাত শিবির, ছাত্র শিবির সহ অন্যান্য সকল ছাত্র জনতার মানে কন্ট্রিবিউশন আছে, এটি সত্য কথা। কিন্তু আন্দোলন পরবর্তী মাত্র 3 মাসের মধ্যে এই সম্পর্কটা বৈরিতায় কেন রূপান্তরিত হলো? বৈরিতা পর্যায়ে যায়নি, আসলে বৈরিতা পর্যায়ে যায়নি। কিছু কিছু বিষয়ে মতবিরোধ দেখা যাচ্ছে। কেন আজকে ছাত্রদের মধ্যে কি মতবিরোধ নাই? তাদের সব বিষয়ে তারা একাবার। এই যে ক্ষমতার আমাদের এই পালা বদলের পরেই, স্বৈরাচার পরে দেখা গেল একটা গ্রুপ ছাত্র তারা সচিবালয়ে ঢুকে পড়লো, তারা চায় না, পরীক্ষা দিতে চায় না। কিন্তু ছাত্র সমন্বয়ের শীর্ষ নেতৃবৃন্দ বললো আমরা এর সাথে একমত না। পরবর্তীতে কিন্তু সরকার বাধ্য হলো, আর নতুন করে ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো না। আবার কিছুদিন আগে ইন্টারমিডিয়েট পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পরে দেখলাম আমরা যে যারা ফেল করেছে তারা সচিবালয়ে ঢুকে পড়ে তারা তাদের পাস করে দিতে হবে। এইগুলো তো অযৌক্তিক দাবি। এখন কথা হচ্ছে কি যে সবগুলো বিষয়ের সাথে সবার যে মতের মিল হবে তাও না, আপন ভাইদের মধ্যেও একে অপরের শতাংশ মিল পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি আমাদের একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম, দীর্ঘদিন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, আমাদের সাথে শুধু এই সমন্বয় কেন, অন্য যে কোনো সংগঠনের সাথে, আমাদের সরকারের সাথে আমাদের কোনো কোনো বিষয় দ্বিমত থাকতে হবে। রাজনীতিতে না, শুধু গণতান্ত্রিক চর্চার একটা অংশ। আর একটু আগে যেটা আমাদের সমন্বয়ক সাহেব লুৎফুর রহমান সাহেব বললেন যে এই সরকার তো নির্বাচন করার জন্য আসেনি, এটা ঠিক না। এই সরকারের প্রধান কাজ হচ্ছে সুষ্ঠু নির্বাচন। গত 15.5 বছরে বাংলাদেশের কোটি কোটি ভোটার তারা উন্মুখ হয়ে আছে কবে ভোট দিতে পারবে। তার দীর্ঘদিন ভোট দিতে পারেনি। তার প্রধান কাজই তো এদের হচ্ছে ভোট দেওয়া। হ্যাঁ, ভোট দিতে গিয়ে গত স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার যে ভুলগুলো করেছে, সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কিভাবে
আমরা সংস্কার করলে আমাদের আগামী নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করা যায়, সেই বিষয়ে তারা সংস্কার করবে। এ ব্যাপারে আমাদের তো একমত না, আমরা তো একমত। আর আমরা তো কোনোভাবেই সরকারকে মানে ব্যর্থ করতে চাই না। উই ক্যান নট অ্যাফোর্ড টু ফেইল। আমরা কোনোভাবেই সরকারের ব্যর্থতা চাই না, কারণ এই সরকার আসতে গিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিএনপি নেতাকর্মীরা। সুতরাং আমাদের সাথে এই ছাত্র সমন্বয়কদের কিংবা তাদের নেতৃত্বের সাথে কোনো দ্বন্দ্ব নেই। ওনারা কোনো কিছু বলছে, কোনো একমত হচ্ছি, আমরা যেটা বলছি ওনারা একমত হচ্ছেন না, এটা গণতান্ত্রিক চর্চা। এটা নিয়ে কোনো ভুল বোঝাবুঝি অবকাশ আছে বলে মনে হয় না। না, কিন্তু তুহিন ভাই, রাজনৈতিক অঙ্গনে কিন্তু একটা ধারণা মানে প্রচলিত আছে বা ধারণা জন্মেছে যে বিএনপি আওয়ামী লীগের কে নিষিদ্ধ করা এটা তারা চায় না, এবং পরোক্ষভাবে তারা এই দলকে পুনর্বাসনের ক্ষেত্রটা তারাই তৈরি করে রেখেছে। এটা ঠিক না ভাই। কাঞ্চন ভাই, আপনি যেটা বললেন, কেন বিচার শুরু করুক। আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা যখন দেশে ফিরলেন ক্ষমতা নেওয়ার আগে, এসে বললেন আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে এই বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার করা। তো বিচার শুরু করুক। বিচারে যারা কনভিক্টেড হবে, যারা বিচারের সম্মুখীন হবে, তারা রাজনীতি করতে পারবে না। আমার তো মনে হয় যে আওয়ামী লীগের মধ্যে ধরেন সবাই তো খারাপ তা না, 5% হলেও তো ভালো মনমানসিকতার তারা আছে আর কি। আমার জানা মতে ঢাকা শহরে আমি দেখতে পেরেছি যে আওয়ামী লীগের যারা সমর্থক কর্মী, তাদের পরিবারের সদস্যরা, তাদের সন্তানেরা, তাদের ওয়াইফরা তারা রাজপথে নেমেছে, এই আন্দোলন সংগ্রামে নেমেছে, তারা দেখেছি। তারা তো আর দোষী না। ধরেন 90%, 95% যারা আওয়ামী লীগের কর্মী তারা দোষী। আমার মনে হয় এই বিষয়ে আপনার বক্তব্য পরিষ্কার। আমরা পরিষ্কার। জনাব লুৎফর, আপনার বক্তব্য শুনতে চাই। তুহিন ভাই যেটি বললেন যে আমি আসলে শুধুমাত্র নির্বাচনের জন্য এই সরকার আসেনি, আমি এটা বলি। শুধুমাত্র কথাটা ব্যবহার করেছিলাম, মানে একমাত্র কাজ না, অনেক কাজ। এর মধ্যে প্রধানতম কাজ হচ্ছে যে এই পাটাতনের ভেতরে দাঁড়িয়ে এই রাষ্ট্র একটা ফ্যাসিবাদী ব্যবস্থা গড়ে উঠেছিল এই রাষ্ট্রে, সেই পাটাতনকে আগে ভেঙে ফেলতে হবে। সেটার উপর দাঁড়িয়ে যদি আপনি আবার ইলেকশন দেন, অনেকগুলো ইলেকশন হয়েছে বাংলাদেশে, অভ্যুত্থান সংগঠিত হয়েছে, কই সেই জন আকাঙ্ক্ষা বা জনগণ যে সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, প্রত্যেকটা সেক্টরে এক ধরনের স্বাভাবিক তৈরি হবে, সেটা তো হয়নি। তো তার মানে ইলেকশন দিলেই দেশ আবার সুন্দরভাবে স্বাভাবিকভাবে চলবে এরকম না, ইলেকশনের ভেতরেও ফেসিবাদ গড়ে উঠতে পারে। সেটাই হয়েছে বাংলাদেশে। তো আমি মনে করি ইলেকশনের আগে সংস্কারের কথাটা আনতেই হবে। সংস্কার ছাড়া ইলেকশন হলে আবার ফেসিবাদ গড়ে উঠবে এবং আবার মানুষ সাফার করবে। তো এই জন্য তো এত অজস্র মানুষ জীবন দেয়নি। এইটার ব্যাপারে আমি মনে করি সকল রাজনীতিবিদের ঐক্যমত থাকা জরুরি। আর ভাই যেটি বললেন যে মতনৈক্যর জায়গা, যদি উনি যে উদাহরণ দিলেন যে সচিবালয়ে ছাত্ররা গিয়েছে, সেটি আর সংস্কার না নির্বাচন আগে, এই দুইটা জিনিসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ এটা হচ্ছে বেসিক জিনিস। এতগুলো মানুষের জীবন, এখনো তো কবরের মাটি শুকায়নি, এখনো অনেকজনের লাশকে শনাক্ত করা যায়নি। 42 লাশ দাফন হয়েছে, অজস্র, প্রায় 100 কতজন 42 লাশ দাফন হয়েছে, 27টি লাশ শনাক্ত করা যায়নি। তো এখনো তো ওই আপনার ছোট ছোট শিশুরা নিহত হয়েছে, তাদের বিচার সংগঠিত হয়নি। তো এই পুরো ব্যাপারটি যদি চিন্তা করেন, তাহলে আপনার মাথায় প্রথমেই আসতে হবে বিচারের কথা। বিচার কার্যক্রম প্রচলিত, ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম চলছে, বিচার কার্যক্রম তো শুরু হয়েছে। হ্যাঁ, শুরু হয়েছে। তো এটি তো আমি মনে করি বিগত পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী যারা বিচার নামে প্রহসন করেছে, আমরা চাই না সেই প্রহসন ফিরে আসুক। বিচার ব্যবস্থা হোক, মানবাধিকার এখানে স্বাভাবিকভাবেই থাকুক, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে বিচার হোক। তো সেটা তাতেও যাতে আন্তর্জাতিক মহলেও যাতে এখানে প্রশ্ন না থাকে সেই বিচারে। তো পুরো প্রক্রিয়াটি একদম সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে গড়ে উঠুক। কিন্তু আরেকটি কি ধারণা, ছাত্রদের মধ্যে কি এরকম কোনো কি বলবো, এক ধরনের ইগো কি কাজ করছে যে তারা যা বলবে সেটাই হইতে হবে, সেটাই করতে হবে, আর কেউ স্টেক হোল্ডার নাই এদেশের, এরকম কি একটা মানে ধারণা আমরা কি দেখতে পাচ্ছি, বলতে পারি? আমি তো মনে করি ছাত্রদেরই স্টেক দেওয়া হচ্ছে না, এটা আমি মনে করি। কারণ হচ্ছে এই সরকারে ছাত্র প্রতিনিধি আছে 3 জন। তো আমরা পরবর্তীতে উপদেষ্টা নিয়োগ থেকে শুরু করে সব কাজই তো দেখছি
কোত্থেকে নিয়োগ হচ্ছে আমরা সাধারণ ছাত্ররাও জানি, ইভেন আমাদের উপদেষ্টারাও ঠিকঠাক মতো ওয়াকিবহাল না। তো এখানে ফ্যাসিবাদী ব্যবস্থার ফ্যাসিবাদী দোসর যারা, তারা তো অ্যাক্টিভ। বাইরে থেকে অডিও ভিডিও কলের মাধ্যমে বারবার হুমকি দেওয়া হচ্ছে, সমন্বয়কদের দেখানো হবে। একটি বিষয় আপনি খেয়াল করবেন, কোনো রাজনৈতিক দলের কথা কিন্তু বলে না, পতিত ফ্যাসিবাদীরা বলে হচ্ছে সমন্বয়কদের টার্গেট করে। না, এই মুহূর্তে সমন্বয়কদের মানে সমন্বয়করা টার্গেট, কিন্তু অতীতে তো রাজনৈতিক দলের নেতা মানে নেত্রীরাই টার্গেট ছিল। হ্যাঁ, টার্গেট ছিল, তাদেরকে দমাতেও পেরেছে তারা। আমাদের অতীতে যারা, তাদের আন্দোলনকে আমি খাটো করছি না, কিন্তু তাদেরকে দমাতে পেরেছে। কিন্তু ছাত্র জনতার এই অভ্যুত্থান যারা নেতৃত্বে ছিল তাদেরকে দমাতে পারেনি, তাদের আন্দোলনের কৌশল। তারপর রাজনৈতিক দলগুলো আসতে তো বাধ্য হয়েছে। যখন আন্দোলনটা একদম সেরকম জায়গায় চলে গিয়েছে, তখন তো না এসে তো আসলে কারো উপায় ছিল না। তো নেতৃত্ব তো ছাত্ররাই ছিল, তো ওই জায়গাটি কিন্তু স্বীকার করা উচিত আগে। আপনারা দেখছেন IFIC ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন। দর্শক, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। হাবিব ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম, আমাদের সাথে লুৎফুর আছেন, তো আমরা আলোচনা করছিলাম যে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের কি এক ধরনের মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে কি না। কারণ আমি একটু আপনাকে জানাতে চাই যে গতকাল রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ এবং সার্জিস দুজনই একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং খুব কড়া তারা সমালোচনা করেছেন এবং লিখেছেন, ফেসবুকে লিখেছেন, এটা আমি পড়ছি, হাসানাত আবদুল্লাহ, যে ছেলেদের রক্তর উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তারা ইতিহাসের গণশত্রু হিসাবে চিহ্নিত হবে। বিএনপির নাম তারা বলেনি, কিন্তু আকার ইঙ্গিতে এই দোষটি আপনাদের ঘাড়েই আসছে। এবং আমরা যদি আরেকটু পিছনে যাই, ডক্টর ইউনূস হিন্দুকে দেওয়া যে ইন্টারভিউতেও তারা বলেছেন যে একটি বৃহত্তম দল যদি কোনো দলকে, কথাটা আমি হুবাহু আপনার কাছে পড়ে শোনাতে পারি, যেটি বলছি, ইউনূস বলছে, বিএনপি বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচন করবে, সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করতে পারি না। এই দায় আপনাদের উপর বর্তেছে। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞ আলোচককে আমার শুভেচ্ছা। আর দর্শক শ্রোতাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, যানজটের কারণে আসতে অনেক দেরি হয়েছে, তারপরে মাঝখানে কিন্তু বসে রেখেছিলাম কিছু ঢোকার কিছু সমস্যা থাকবে বলে। তো যাই হোক, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে বিএনপির সাথে বৈষম্যবিরোধী ছাত্রদের কোনো বিরোধ থাকার কথা না। এখানে কিছুটা ভুল বোঝাবুঝি হতে পারে, কিছুটা বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাকে আপনি বিএনপি তো আপনার যেভাবেই বলেন না কেন, এই দেশে যদি সুষ্ঠুভাবে একটা নির্বাচন 2024 সালে হতো, আপনি কি মনে করেন না বিএনপি 250 বেশি সিট পেত? এরকম একটা পপুলার দল তো বিএনপি, হ্ঁ 250 বেশি সিট পেত না, সেটা কি পেত আমি বলি, না এটা আমি হাইপোথেসিস না, আমি বলি যে 2008 সালে যে নির্বাচন হয়েছে 29 ডিসেম্বর, সেই নির্বাচনের 22 দিন পর যখন উপজেলা নির্বাচন হয়েছে, সব আসন তো বিএনপি আর জামাত পেয়েছিল পরপর দুইটা, তারপরে ভোট কাটাকাটি শুরু করে 29 ডিসেম্বর 8 সালে নির্বাচন হলো। আমি বলি না নির্বাচন হলো, তাহলে আওয়ামী লীগ সিট পেল, মানে টোটাল মেজরিটি বেশি, বিএনপি 29টা সিট। না, এখনো ধরে নিই আমরা যে না, নির্বাচন হইলে আপনারাই ক্ষমতায় আসবেন, ধরে নিই আমি বলি কেন একমত হয়েছি, এইটা না, তারপর দেখ গেল 22 দিন পর, এরপরে আওয়ামী লীগের নির্যাতনের পরেও 2013 সালে যখন সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, সমস্ত বড় সিটি কর্পোরেশন বিএনপি জয়লাভ করেছিল। তার মানে তাই আবার দেখেন 2014 সালে বিএনপি নির্বাচন যায় না, 29 নির্বাচন যায়নি, তারপরে 22 দিন পরে আবার যখন উপজেলা নির্বাচন শুরু হলো, বিএনপি জাতীয় নির্বাচনে গেল না, বাট উপজেলা নির্বাচন আবার সব বিএনপি জামাত। তারপরে তো সিল মারা শুরু করে দিল, আগে নৌকা সিল মারো, তারপরে ছেড়ে দাও। আমি এই জন্য বলছি, আজকে যে ভাষায় আপনি কথা বলেন, যেভাবেই মানুষ বলেন না কেন, এই যে দীর্ঘদিনের নির্যাতন, এই যে কারো পৃথিবীর ইতিহাসে এত লক্ষ মানুষকে
আপনার এইভাবে নির্যাতন শিকার হয়েছে পৃথিবীর ইতিহাসে বলেন তো? আমার মতো একটা মানুষ, সাধারণ আমি একটা মানুষ, আমাকে আমার পাবনা জেলাতে আমাকে পিটানো হয়েছে, কুত্তার মতো পিটানো হয়েছে। আমি স্মারকলিপি দিয়ে বেরোচ্ছি লোডশেডিং বিরুদ্ধে। আমি 18 সাল নির্বাচন করতে গিয়েছিলাম, আমাকে গুলি করা হয়েছিল। আমি বলি আজকে সেই বিএনপি, ম্যাডাম খালেদা জিয়া জেল খেটেছে, তারেক রহমান আসতে পারেন দেশে, সেই বিএনপিকে যদি কেউ আপনার হেলা খেলা করতে চান, যেমন সাকাত সাহেব একদম বলে ফেলতেন 20 বছর কিছুই করতে পারে নাই, তো 20 বছর কিছু যদি না করতে পারে, ভেলায় উঠে মানুষ ভাসতে ভাসতে গেছে বিএনপির প্রোগ্রামে, পায়ে হেঁটে গেছে, রিক্সা নিয়ে গেছে, সাইকেল নিয়ে গেছে, মোটরসাইকেল নিয়ে গেছে, সেই দলটাকে আপনি একদম ফেলে দিবেন? ওই দল নিয়ে তো কোনো প্রশ্ন না, নাই। আজকে এই দল নিয়ে অনেকে কথা বলে, তো অনেকে কথা বলে, এখন আমাদের পরিষ্কার কথা বলছেন আমরা সেটা নিয়ে প্রশ্ন প্রশ্ন করলে সেই উত্তর আমি দিচ্ছি। সেটা এই যে বিএনপি যত নির্যাতিত হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে সমস্ত সংগঠন মিলে অনেক পৃথিবীর ইতিহাসে পরিচিত ঘটনা, এর ভিতরে বিএনপি 700-800 আছে তো, সব মিলে ধরেন 1,500 উপরে নিহত হয়েছে, কি শহীদ হয়েছে, নিহত বলে শহীদ হয়েছে, এবং প্রায় 20,000 উপরে আহত হয়েছে। হ্যাঁ, তো সেই যারা আমাদের শহীদদের খাতা লম্বা করলো, তালিকা লম্বা করলো, আহতের সংখ্যা বৃদ্ধি করলো, সেই আওয়ামী লীগকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো এর ভিতরে বিএনপিকে বেশি বাদ দিয়ে তারা অত্যাচার করে নাই, বিএনপিকেই তো অত্যাচার বেশি করেছে। তো সেই বিএনপি আওয়ামী লীগকে পুনর্গ্রহণ করবে কেন? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে, আমি যেমন বলেছি, সর্বপ্রথম আমি বলেছি 3 টার্ম আওয়ামী লীগকে নির্বাচন করে দেওয়া উচিত না। কেন? 3 টার্ম তার মানুষকে ভোট দিতে দেয়নি। আমি বলেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি বলেছিলাম পার্সোনাল মতো, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য আমার নিয়ে কলও করেছে। ওই দিন পর্যন্ত 90 সাল পর্যন্ত আমি ছাত্রলীগের ঐতিহ্যকে আমি স্বীকার করি, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, এককভাবে ধরে আন্দোলনকে আমি এগিয়ে নিয়ে গেছি, শুরু করেছি আমি, শেষ দিন করেছি আমি। তো সেই ছাত্রলীগ নিষিদ্ধ করে আমি প্রতিবাদ করতাম, কিন্তু এই যে ছাত্রলীগ এই ছাত্রলীগ আমি সবচেয়ে বেশি পক্ষে। এগুলো তো সব আমরা জানি। না, এখন এই জায়গাটা এসে আমি আমার কথাটা আমি বলতে দেন, বুঝবেন, আমি ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে, সোচ্চার পক্ষে। কেন? এই ছাত্র সেই ছাত্র না, এরা হলো ধর্ষণ লীগ, এরা হেলমেট লীগ, এরা খুনি লীগ, এরা স্থানবাজি লীগ, এদের নিষিদ্ধ ঘোষণাকে আমি 100% সমর্থন করেছি। পাশাপাশি আমি আবার বলেছি, ছাত্রলীগের শুধু না, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে যারা আছেন, দোসর যারা ছিল, 14 দল, জাতীয় পার্টি 2 পার্ট, সবাইকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা নির্বাচন, ছাত্রদের সেন্টিমেন্ট আমার সেন্টিমেন্ট এক। বিএনপি একটা দায়িত্বশীল দল, বিএনপির মহাসচিব একজন দায়িত্বশীল ব্যক্তি, ওনারা ওইভাবে প্রকাশ্যে বলতেছে না। আজকে আপনি ঘোষণা দিয়ে দেন তো যে আওয়ামী লীগ রাজনীতি প্রকাশ্যে আসবে, বলেন তো আওয়ামী লীগের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য একজন? ভাই, আপনি আমাকে প্রশ্ন করছেন, আমার যে প্রশ্ন ছিল, জনগণের যে কথা ছিল, যে এই ধারণাটা রাজনৈতিক অঙ্গনে এখন এস্টাবলিশড হয়েছে যে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার বা আওয়ামী লীগের প্রতি একটা সফট মনোভাব পোষণ করছে, এটার উত্তর কি দিবেন? এটার উত্তর পরিষ্কার তো। হ্যাঁ, বিএনপি মুখে রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করার কথা বলতেছে না, এই তো, হ্যাঁ, করছে না, কিন্তু বিএনপি বুঝতেছে যে এই আওয়ামী লীগের পক্ষে দায়িত্ব নিয়ে প্রেসিডেন্ট সেক্রেটারি বা 75 পরে জোরদার এসেছিলেন, যেমন এখন একজন লোক আওয়ামী লীগের নেই যে এসে বলবে যে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবো আমি, সেক্রেটারি আমি হবো। কারণ এরা যে অপকর্ম করছে, জনগণের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। ছাত্ররা এখন হাসপাতালে আমরা ওইভাবে করছেন কেন? সন্দেহ করা হচ্ছে। না, সন্দেহের কোনো কারণ নেই। না, আপনারা ছাত্ররা, আমি একটু শুনে আসি, আমি শেষ করে দিই। সন্দেহের কোনো কারণ নেই। তার রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা বলি, আমরা অসাংবিধানিক, আবার কেউ কেউ আসুক রাষ্ট্রীয় ক্ষমতায়, এটা আমরা চাই না। আপনি বলেন, সেই জন্য আমরা ওই জন্য আমরা ওইভাবে বলতে চাই না, আমরা বলতে চাই এটা আমরা করতে চাই, সবাই মিলে এক হতে হবে। যেমন 90-তে আমি সাক্ষী, আপনি তো এক হচ্ছেন, ছাত্ররা এক হয়েছে, রাজনৈতিক অন্যান্য দল যাদের সাথে কথা বলেছে ছাত্ররা সকলে এক হয়েছে, শুধু দ্বিমত পোষণ করছে বিএনপি, ওই যে দায়িত্বশীল দল, শুধুমাত্র আপনি শাহাবুদ্দিনকে চেয়ারে রাখার ক্ষেত্রে আপনারা দায়িত্বশীল দল। এই জায়গায় আমি বলি, শাহাবুদ্দিনের অধীনে আপনারা শপথ নিয়েছেন, এই সরকার নিয়েছে না? হ্যাঁ, আপনি সাংবিধানিকভাবে আসেন কেন? আমার কথা হলো, আন্দোলন করলাম আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে, সব রাজনৈতিক দলগুলো, ছাত্ররা মিলে। আমরা কি সরকারে গিয়েছে? সরকারে গিয়েছে, একটা শ্রেণী গিয়েছে, আমরা তাদের সমর্থন দিচ্ছি। আমাদের চেয়ারম্যান সাহেব বারবার সেখানেও আপনাদের প্রশ্ন আছে। আমাদের এই যে সকল দলকে নিয়ে যে সরকার গঠন করতে চেয়েছিল, বিএনপি এটাকে
মানে দ্বিমত পোষণ করেছে? না না, এই ধরনের কেন? এখানে গ্যাপ আছে কিছু। কেন কোন আমি এখানে আমি না, শুনবো এখানে- আপনার কাছ থেকে। সেটা হলো শুনে বিপ্লবী আসি। সরকার হলে হতো, হ্যাঁ, আন্দোলন হলে এটা হলো বিপ্লবের মাধ্যমে বা এর মাধ্যমে সরকার পতন হয়েছে। সরকারের গঠন বিপ্লবী সরকার, আমরা কি বিপ্লবী সরকার গঠন করেছি? ওই জন্য আমরা বলেছি রাষ্ট্রপতি চলে কে আসবে, স্পিকার, মরে গেলে স্পিকার দিবে। একটু এই কারণেই আমরা ওইভাবে একটু লুৎফরের কথা শুনে করতে চাইনি আমরা। হাবিব ভাই চমৎকার বললেন, উনি আওয়ামী লীগের নিষেধ, ছাত্রলীগের মতো আওয়ামী লীগেরও উনি চান যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। কিন্তু আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রদলের কমিটি দিয়েছে, সেই কমিটিতেও কিন্তু ছাত্রলীগের একটি পুনর্বাসন প্রক্রিয়া আমরা দেখেছি। পরবর্তী যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সমালোচনায় মুখর হয়ে ওঠে, তখন কিন্তু তারা তাদেরকে অব্যাহতি দিতে বাধ্য হয়। তো এটা হচ্ছে মুখে এক কথা আর কাজের বেলায় আরেক। আমি মনে করি সারা দেশে এরকম হচ্ছে। বিভিন্ন জায়গায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টারে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। না, আরেকটু কথা আছে, আপনারা যে আমার কাছে মনে হচ্ছে ছাত্ররা কি একটু এগ্রেসিভ কিনা, যেরকম তারা বলছে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ছাত্রনেতারা, এবং তারা বলেছেন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করতে প্রয়োজনীয় দ্বিতীয় অভ্যুত্থানের হুমকি দিয়েছেন, কথা বলছেন যে প্রয়োজনে আমরা দ্বিতীয় অভ্যুত্থান ঘটাবো। এটা অ্যাগ্রেসিভনেসের চেয়ে হচ্ছে স্পিরিট। কারণ ওই আবু সাইদ যখন এইভাবে দুহাত মেলে দিয়ে বুকে গুলি পেতে নেয়, সেই স্পিরিটটাকে বুঝতে হবে, সেই স্পিরিটটা দমে যায় নাই। আমরা তো বারবার বলছি অভ্যুত্থানটা চলমান, কারণ এটা তো পতিত ফ্যাসিবাদ বিদায় নিয়েছে 5 তারিখে, কিন্তু তাদের দোসর ওই ফ্যাসিবাদী ব্যবস্থা সেটা তো বিদ্যমান, এখনো সচিবালয়ে তারাই বসে আছে, প্রশাসনের প্রত্যেকটি সেক্টরে তারা রদ বদল হচ্ছে, সেদিকে তো আমার মনে হয় চেঞ্জ হচ্ছে না। সেই দিকে এত জোরদার মানে কথা কিন্তু শুনছি না ছাত্রদের পক্ষ থেকে। হ্যাঁ, না, যতটা বিএনপির বিরুদ্ধে আপনারা কথা বলছেন এখন এইটা হচ্ছে বিএনপি, হাবিব ভাই যেটি বললেন এটা সত্য। যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, হয়তো বিএনপি ক্ষমতায় আসবে, কারণ তাদের বিশাল ভোট ব্যাংক। তো তাদেরও তো প্রভাব রয়েছে। এখন যে প্রশাসনিকভাবে যারা আছেন, তারা কি বিএনপির বাইরের মানুষ? মানে যারা নতুন করে পদায়ন হয়েছেন, তো তারাই তো আসছেন। তো পরিবর্তন তো তাদেরকেও চাইতে হবে। আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, বা যারা এই ছাত্র জনতার অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে বলেন, আমরা প্রতিনিয়ত তো সংস্কার পরিবর্তনের কথা বলছি, কিন্তু আমাদের স্টেক কত দূর, মানে আমাদের কথা কত দূর সরকার শুনছে? ডক্টর ইউনূস যে বক্তব্য দিয়েছেন, আপনারাই তো সরকার গঠন করেছেন, ডক্টর ইউনূস নিজে বলেছে যে আমাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা। এটা ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে সরকার গঠিত হয়েছে। হ্যাঁ, তাকে ছাত্র জনতাই তাকে আহ্বান করেছে যে আপনি আসুন। কিন্তু মানে কথা শুনছেন না বলছেন কেন তাহলে? কথা তো আমার কাছে মনে হয় যে তিনি পুরো উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, তারাও নানাভাবে অসহযোগিতা পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। বারবার বলা হচ্ছে যে সচিবালয় থেকে সহযোগিতা পাওয়া যাচ্ছে না, এই লাল ফিতার যে দৌরাত্ম্য সেটা বিদ্যমান। তো সব জায়গা থেকে যখন আপনাকে একটা জটিল ট্র্যাপে ফেলানো হবে, তখন তো আপনি কাজ করতে পারবেন না। সিন্ডিকেটগুলো এখনও সক্রিয়। তো এই জায়গাগুলো থেকে তো সব দলের সহযোগিতা লাগবে। এখন যে ভাষায় রাজনৈতিক দলগুলো কথা বলছে, সেই ভাষার ভেতরে ওই অভ্যুত্থানের স্পিরিট আছে বলে আমি মনে করি না। ওইটা যতটুকু সাধারণ ছাত্ররা এখনও ধারণ করছে, ততদূর আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ধারণ করতে পারছে না। এই জন্য তারা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বলতে চান না, কেউ বা ফ্যাসিবাদের পুনর্বাসন চান, কাউকে নিষিদ্ধ করতে চান না। তো এই বক্তব্যগুলো তো এই জুলাই অভ্যুত্থানকে ধারণ করে না। তো সার্বিক এই বিষয়গুলো বিবেচনা করলে তখন আমরা আসলে আশাহত হই যে এতগুলো মানুষের প্রাণের বিনিময় কি শুধুমাত্র এই আবার একটি নির্বাচন দিয়ে গতানুগতিকভাবে ক্ষমতার পালাবদল? তখন আমরা আসলেও ব্যথিত হই। জি, আমার মনে হয় একটু তুহিন ভাইয়ের একটু কথা শুনে আসি। তুহিন ভাই, আপনি শুনছিলেন, আপনার কাছ থেকে একটু একেবারে সংক্ষেপে শুনে আমি একটু বিরতিতে যাব। না, আমি যে কথাগুলো হচ্ছিল হাবিব ভাই আসার পরে বিষয়গুলো সব পরিষ্কার করেছে। আমাদের দলের স্ট্যান্ড এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়, উনি আমাদের দলের সিনিয়র নেতা। তবে একটা কথা বারবার আসে আর কি, এখনো আজকে এসেছে যে আমরা তারা পেরেছি আমরা পারিনি। আসলে তো এই বিষয়টা কেমন কথা, বরাবরই তো ছাত্ররাই এই আন্দোলনের নেতৃত্ব দেয়। 52, 62, 69, 70, 71, সর্বশেষ 90 তো ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে। এই আমাদের হাবিব ভাই আজকের অগ্রভাগে ছিলেন হাবিব ভাই, আলোচক, উনি তো 90 আমানুল্লাহ মান এবং হাবিবুর নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আন্দোলনের শেষে
তারা কি বলেছে আমরাই স্টেক হোল্ডার, আমরাই সবকিছু? কিন্তু ওনারা বলেনি, হাবিব ভাইরা আমান ভাইরা বলেনি, কোনো সময় কেউ বলে না। ছাত্ররা তাদের বয়স কম, তাদের বাস্তবতা আমাদের থেকে ভিন্ন। আমি নিজে আমার সন্তান উত্তরাতে আন্দোলন করেছি, আমি প্রেসলে আশেপাশে পল্টনে এই আন্দোলনে শরিক হয়েছি, আর 15.5 বছর তো করেছি। ঠিকই আছে, হাবিবা যে বলেছে আমাদের এই যে কোনো উপায়ে আগামীতে যেন এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার যেন বাংলাদেশের রাজনীতি না করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সেটা অবশ্যই কিছুটা আইনসম্মত হতে হবে। আন্তর্জাতিক কমিউনিটি যেন এটার ব্যাপারে শক্ত স্ট্যান্ড নিতে না পারে, এই বিবেচনা আমাদের ছাত্র ভাইরা না করলেও আমাদেরকে করতে হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট থেকে তারা কি বলেছে, এরা যে কোনো মানুষের পক্ষেই, মানবতার পক্ষে অবস্থান নেয়। এমন কিছু কিছু কথা তাদের কিন্তু এই পতিত স্বৈরাচারের পক্ষে চলে গেছে। তা আমাদের একজন দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আমাদের দলের, সেক্ষেত্রে আমাদের যে কোনো বিষয় ছাত্ররা যেভাবে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা সেভাবে নিতে পারি না। নিশ্চয়ই আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আন্তর্জাতিক বিশ্ব আমাদের বিপক্ষে চলে গেল, এখন কিন্তু আন্তর্জাতিক বিশ্ব আমাদের পক্ষে রয়েছে। নিশ্চয়ই আমার মনে হয় মানে তুহিন ভাই আপনার বক্তব্য পরিষ্কার, আপনি কষ্ট স্বীকার করে আমাদের সাথে যোগ দিয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। এই কথা সত্য যে ছাত্রদের চিন্তা, তাদের বাস্তবতা, তাদের দূরদর্শিতা নিশ্চয়ই রাজনৈতিক দলের নেতাদের মতন এত গভীর হবে না। আমার মনে হয় হাবিব ভাই আমরা একটা ছোট্ট বিরতির সময় আছে, আমি একটু বিরতি নিই। জি প্লিজ, জি প্লিজ বলে দিই। সেটা হচ্ছে যে আমাদের সমন্বয়ক ভাই যেটা বললেন এটা কিন্তু কথাগুলো এইভাবে বলা যাবে না। আসলে তাদের ভাষাও যদি ওই হাসিনার মতো যদি ফ্যাসিস্ট কায়দা হয় মুশকিল। কিন্তু একটু আগে বললে যে তাদেরকে নাকি দমাতে পারেনি, আমাদেরকে দমাতে পেরেছে। আমরা তো এই 15.5 বছর আমাদেরকে ডিবি অফিসে নিয়ে গিয়ে উল্টো করে ঝুলিয়ে সারা রাত ঝুলিয়ে রেখেছে, মারপিট করেছে। আমরা কিন্তু আমাদের দলের একজন নেতা কর্মী কোনোদিনও বলিনি আমরা এই সরকারকে মেনে নিলাম কিংবা আমার এই আন্দোলন থেকে পিছপা হলাম। কিন্তু দেখেন এই 6 জন ছাত্র সমন্বয় যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে যখন ডিবি অফিসে নিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে, তারা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। কিন্তু না তুহিন ভাই, আমি আমার মনে হয় যে আপনার বক্তব্য ক্লিয়ার। এ কথা সত্য যে যখন কোনো ম্যাচ হয়, যখন কোনো খেলা হয়, 11 জনই খেলে দলের পক্ষে, কিন্তু গোল যিনি করেন স্ট্রাইকারের নামটাই আসে যে গোলটা স্ট্রাইকার অমুক দিয়েছে, কিন্তু 11 জনেরই কন্ট্রিবিউশন থাকে। নিশ্চয়ই আপনার কথা আমাদের কাছে ক্লিয়ার। আর ছাত্ররা যে এই বিবৃতি দিয়েছে সেই বিবৃতি তো আমরা পরবর্তীতে জেনেছি যে এটা ডিবি অফিসে বসে এক ধরনের জোর করে বিবৃতিটা নেওয়া হয়েছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা একটু সংক্ষেপে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয় নিয়ে যদি আপনি কথা বলেন নিশ্চয়ই শুনবো আমরা, আপনি বলবেন। কিন্তু তার আগে আমি একটি কথা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে আজকে ক্যাবিনেট মিটিং হয়েছে এবং ক্যাবিনেট মিটিংয়ে মুজিব বর্ষ পালন উপলক্ষে গত সরকার 2018 থেকে 2024 সাল পর্যন্ত 1261 কোটি টাকা খরচ করেছে এবং আগামী চলতি বছর যে বাজেট ছিল মুজিব বর্ষের জন্য যে বাজেট সেটি বাতিল করেছে। শুনতে চাই যে এরকম বর্ষ পালন উপলক্ষে এত প্রায় 1300 কোটি টাকা খরচ করলো। আমার খুব পরিষ্কার বক্তব্য, জি অতিরিক্ত বাড়াবাড়ি করেছে। এই যে খরচটা করেছে, এই খরচটা কোনো দরকার ছিল না। তো সারা বছর ধরে এটা করেছে, লাভটা হলো কি? এত প্রচার করলো টেলিভিশনে, বক্তৃতায়, শিক্ষক দিয়ে, বুদ্ধিজীবী দিয়ে, জনগণ গ্রহণ করেছে, ছাত্ররা গ্রহণ করেছে। যে ছেলের বয়স 8 বছর ছিল সে এই 15.5 বছর পরে তার বয়স হয়েছে কত? 25 বছর 26 বছর। আন্দোলন তো করলো তারা। ও জন্ম থেকে বুদ্ধি থেকে শুরু করলো, এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, এই দেশের নেতা, আওয়ামী লীগের নেতা, এই দেশের সব কিছু করেছে, দেখালো তাই। কিন্তু ছাত্ররা গ্রহণ করেনি, কারণ মাঠের সাথে তার কথা কোনো মিল ছিল না। আমার যে ভাই একটা কথা বললো, কতগুলো কথা একটা সংশোধন করে বলতে হবে। যে আমরা মুখিয়া কাজে আর আমরা তো সহযোগী, এটা আওয়ামী লীগকে বলা যাবে, আমাদের একই তো, আমরা তো ভাগ হয়ে যায়নি। কতগুলো আছে, যেমন বিএনপিকে প্রতিহত করার একটা ডাক এর আগে একবার আসতে পরিহার করা, বিএনপিকে পরিহার করা একটা ডাক আসছিল যখন রাষ্ট্রপতিকে নিয়ে যখন এটা ঝামেলা হলো,
তখন আসছিল, আমি তখন তো উত্তর দিয়েছিলাম। এখন বিএনপি তো ধরেন আপনার কারো দয়া রাজনীতি করে না। বিএনপি এত মানুষ আহত হয়েছে, এই বিএনপির উপর যে নির্যাতন হয়েছে, এই নির্যাতন যে কোনো লোকের উপর হলে দল টিকে থাকতো না। বিএনপি 96-এ পদক, আমি 96-এ তো আমি জনতা মঞ্চের আমি শুধু বিএনপি হয় না, আমি বলি রাজনৈতিক দল জামাতে ইসলামের উপর হয়েছে একটা বিশেষ একটা এর কারণে। আর বিএনপি যেটা ক্ষণে ক্ষণে পার্থক্যটা কি, বিএনপি 96 সালে পদত্যাগ করেছে 30 মার্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, লক্ষ লক্ষ মানুষের সামনে এখানে করেছে। 2006 সালে পদত্যাগ করেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে আপনার এই যে সরাসরি পদত্যাগ করেছে। পার্থক্য হলো এই যে আওয়ামী লীগ পদত্যাগ করার সুযোগও পায়নি, তার প্রধানমন্ত্রী পালিয়ে গেছে। যে দলের প্রধানমন্ত্রী বা সভাপতি পালিয়ে যায়, সেই দলকে যদি আপনি বলেন যে নিষিদ্ধ করলাম, তাতেও কোনো আসে যায় না, নিষিদ্ধ করলাম না তাতেও কোনো আসে যায় না, ওদের দায়িত্ব নিতেই আসবে না। আপনি নিষিদ্ধ করে দেন। যেমন আমরা আওয়ামী লীগের সময় আমরা বলেছি যে রোজ রোজ বলেন জামাতের সাথে বিএনপি, জামাতের নিষিদ্ধ করে দেন, নিষিদ্ধ করলো শেষে এসে করলো মরণের দিনে, মৃত্যুর মুখে যখন পানি খাওয়ায় ওরকম ওটা খাওয়াই দিলে পরে তাজা হয়ে গেল। এখন এই সরকার আমাদের কথা শুনে কোনো কাজ করে? সরকার করুক নিষিদ্ধ। কিন্তু তো আপনার তো বাধা। আমার বাধা না তো, কেন? আমরা তো অনেক কিছু বলতেছি। আমাদের এই যে ডক্টর ইউনূস যেটা ইন্টারভিউতে যেটা বলেছেন, উনি বলতে পারেন। এখন শুনেন, কন্ট্রাডিকশনটা সৃষ্টি করা সরকারের পক্ষে তো উচিত না। কেন উচিত নাই বলে সরকার কোথায়? যেমন আপনি যখন বিল ক্লিন্টনের সাথে যখন একটা প্রোগ্রাম করলেন, করা বলবেন এই দুজন মাস্টার মাইন্ড, তারা তো অস্বীকার করেছে। কিসের মাস্টার মাইন্ড তারা? এটা তো উচিত না, উচিত না। এবং ওনারও বোঝা উচিত। হ্যাঁ, ছাত্রদের চাহিদা ছিল, আমি জানি যে উপদেষ্টা হওয়ার জন্য সালাউদ্দিন আহমেদের নাম এসে গেছিল কোন কোন ক্ষেত্রে। ছাত্ররা যখন বললো যে ডক্টর ইউনূসের দরকার, আমরা সমর্থন করেছি। এবং ডক্টর ইউনূস আজকে ভুলে যেতে পারেন, ডক্টর ইউনূস নোবেল পাওয়ার পর আওয়ামী লীগ যখন তার বিরুদ্ধাচরণ করেছে, সুদখোর ঘুষখোর নানান কথা বলে, আমরা বিএনপি তার পক্ষে স্ট্যান্ড নিয়েছি। এই যে তাকে মামলার একের পর এক 7টা 10টা পায়ে হেঁটে উঠালো, আমাদের আইনজীবীরা, উনি কোথায় ছিলেন? ওনার লোক ছিল? আমাদের আইনজীবীরা আমাদের সাথে মিছিল করেছে, ওনার পক্ষে মিছিল করেছে। আমি টেলিভিশনে প্রতিনিয়ত ডক্টর ইউনূসের পক্ষে বক্তৃতা করেছি, করেছি। উনি এখন বিএনপির সাথে কন্ট্রাডিকশনে গেলে, উনি জাতিসংঘে ভাষণটা দিয়েছেন, শেষ ভাষণটা দিয়েছেন, সেই ভাষণে ছাত্রদের কথা বলেছে, ওয়েল গুড, ভালো কথা, আমি চাই সেটা। পাশাপাশি যে বিএনপির মতো একটা দল, বেগম খালেদা জিয়ার মতো একটা নিষ্ঠুর আচরণের শিকার হলেন, সে কথাগুলিকে স্বীকার করা উচিত না। সব কিছু মিলে আজকে শুনুন, বিভিন্ন কারণে, বয়সের কারণে, আমি 1990 সালে তো আমরা তো গুলির মুখোমুখি হয়েছি না, দেখা মাত্র গুলির বিরুদ্ধে মিছিল করেছে না, কারফিউ ভঙ্গ করেছে না, করেছি তো। এমনিতে সেদিন এরশাদ পত্নী এমনি হয়েছিল। আজকে ভাবতে হবে, হাসিনার কাছে স্বৈরাচার এরশাদ শিশু। ওই সময় স্বৈরাচার এরশাদই ছিল বড়। এখন পরবর্তী সময় আগে ছিল কে প্লে ফুটবল বিশ্ব আন্তর্জাতিক হয়, তারপরে এখন মেসির নাম আসতেছে, এরপর থেকে আরেকজনের জন্ম হবে। তো সেই সময়টা সেই সময় এরশাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমি নিজের ট্রাকে তোলা পিষ্ট হয়েছি, বারবার মার্কে হাসপাতাল, বছরের পর হাসপাতাল দেখেছি। যাতে এটা বলি যে বিএনপির সাথে কন্ট্রাডিকশন কোনোভাবে করা উচিত না, কোন দলের সাথে কন্ট্রাডিকশন উচিত না। কাউকে হুমকি দেওয়া উচিত না, কারোর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া উচিত না, কাউকে পরিহার করা উচিত না। বিএনপি যেমন ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে, তাদের আন্দোলনকে সম্মান করে, শ্রদ্ধা করে। এই নূর হোসেন এই যে অস্বীকারটা করলো, ওই কালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা নূর হোসেন, আর এই কালে এসে হলো আবু সাইদ, তারপর আমাদের জসিম চিটাগাঙের। এখন নূর হোসেন কি করেছিল? একটা লেখাপড়া জানা একটা ছেলে নিজে কবিতা লেখে স্বৈরাচার নিবাস যা গণমুক্ত গায়ে পোস্টার করেছিল, তার সাহসকে আপনি অবমূল্যায়ন করবেন? নিশ্চয়ই না। আমি যদি ঢাকা থাকতাম, আমি নূর হোসেনের স্কুলে যেতাম। নূর হোসেন অপরাধী না, নূর হোসেন দোষ করে না, শহীদের কোনো দোষ নাই। আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ যে জঘন্য কাজটা করেছে ওকে আরো নিশ্চিত করে। এই কারণে নূর হোসেন শহীদ নূর হোসেন দিবসে যদি 10টা ছেলে 20টা ছেলে যদি নূর হোসেনের পোস্টার নিয়ে বুকে রাখা স্বৈরাচার নির্বাচন গণতন্ত্র মুক্তি পায়। কিন্তু হাবিব ভাই, আপনি এই কথা কেন বলছেন? এটা নিয়ে তো কোনো দ্বিমত নাই, এটা নিয়ে কোনো বিরোধ আছে তো। কেন বিরোধ আছে তো? কেন বিরোধ? নূর হোসেন দিবস এবার কেউ কোনো প্রোগ্রাম করে নাই, সরকারিভাবে করতো, এবার কেউ করে নাই। শুধু একটা মিডিয়া কারোর জন্য আমাকে ডাকলে গেলাম, ও চ্যানেলায়। এখন কথা হলো শহীদের, আপনি 84 সেলিম দোলার টাকে তোলা পিষ্ট, আমি আহত হয়েছেন, অস্বীকার করবেন? একটা মিলনকে অস্বীকার করবেন? পরবর্তী সময় যদি এই সরকার তো থাকবে না, এই সরকার পরিবর্তন হয়ে গেল, ছাত্রদের সেন্টিমেন্ট ধারণ করে এমন সরকার আসলো, সে যদি এসে মোহাম্মদ শহীদ আবু সাইদের এই ত্যাগকে অস্বীকার করে,
আমি তো সেদিন সোচ্চার থাকবো, উচিত না। ঠিক তেমনিভাবে আমার আজকে মনে হয় বাংলাদেশের সবচেয়ে স্বাধীনতা বিরোধী কেউ রাষ্ট্র ক্ষমতা আসে, এসে যদি বলে ৭১ শহীদদের অবমাননা করে, সেটা উচিত হবে না। তাই আমি বলি, নিশ্চয়ই না, নিশ্চয়ই আমরা ক্লিয়ার। এখন খুব বিপদের মধ্যে আছি। এখন যারা সরকারে আছে, আমরা তো বিপদে আছে, সরকার যারা চালনা করতে পারে তারা আরো বিপদে আছে। না হয় সেই জন্য সবাইকে সমঝোতা, মানে পাশাপাশি থেকে কথা বলতে হবে, হাতে হাত ধরে কাঁধে চলতে হবে, যেতে হবে। শুনতে চাই। প্রথম তুহিন ভাই কিছু কথা বলছিলেন তখন আপোষকামিতার জায়গায়। আমরা আসলে বারবার বলি যে বিএনপি, জামাত, যতগুলো রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ছিলেন, তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা এটা বলতে চাই যে যখন ছাত্ররা আন্দোলনে নেমেছে, তারা বাধার মুখোমুখি হয়েছে, আন্দোলনের স্ট্র্যাটেজিও এরকম ছিল যে যখন কাউকে ধরা হবে, তারা নানা চাপে যদি তারা আপোষ করেও পরবর্তী কিন্তু বাকিরা সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে সেটার প্রতিবাদ করেছে এবং আন্দোলন আবার এক ধরনের পুনর্জাগরণ তৈরি হয়েছে। তার মানে এখানে আপোষকামিতার প্রশ্নই ওঠে না। তবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দেখেছি আপোষ করে আন্দোলনকে স্তিমিত করতে। তো এটা আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। তারপরে ভাই যেটি বলছিলেন, আমি ভাইয়ের সাথে একমত। ভাইও তো আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী রাজনীতির যে কাঠামো তৈরি করল সেটা ভেঙে চলে যাক, সেটাও চায়। কিন্তু ওই কথার মধ্যে এক ধরনের সামগ্রিক চিন্তাভাবনা, ছাত্র জনতা যে স্পিরিটটা ধারণ করে বিএনপির সাথে, ততদিন পর্যন্ত আমরা একমতে আছি যতদিন পর্যন্ত বিএনপি ছাত্র জনতার এই স্পিরিটকে ধারণ করবে। না, স্পিরিটকে তো ধারণ করেই আছে বিএনপি। এই আন্দোলনে বিএনপির কন্ট্রিবিউশন কি আপনারা এটা তো বিএনপির দ্বিতীয় আরেকটি কথা হচ্ছে যে আন্দোলনের সংগ্রামে যাই ভূমিকা থাকুক, যতটুকু কন্ট্রিবিউশন থাকুক, একজন ব্যক্তি যদি রক্ত দিয়ে থাকে এক ফোঁটা, সেটি কি কোনো মানে দাম আছে? এটার কোনো মানে মূল্য আছে? তো অসীম মূল্য, সেটাকে তো অস্বীকার করা যাবে না। না, আমরা তো এটাকে কখনোই অস্বীকার করি না। আমরা বারবার বলি জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা কোনো দলের মধ্যে সীমাবদ্ধ না, বিভিন্ন দলগুলোই তো সীমাবদ্ধ করে রাখছে তাদের। না, কিন্তু এখন ছাত্রদের কথাই শুনতে হবে, ছাত্ররা যা বলবে সেটাই করতে হবে, এরকম একটি মনোভাব হইল কেন? যদি ছাত্ররা আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে স্ট্যান্ড নিয়ে থাকে আর অন্য কোনো রাজনৈতিক দল যদি সেটার বিপক্ষে মত দেয়, তাহলে ওই দলের বিরুদ্ধে একদম যুদ্ধ ঘোষণা করতে হবে, দ্বিতীয় অভ্যুত্থান ঘটাতে হবে। কেন এই মনোভাবটা কেন? কারণ আমরা তো ওই প্রক্রিয়াটাকেই মনে করি আওয়ামী লীগের পুনর্বাসন। আর আওয়ামী লীগের পুনর্বাসন যদি করা হয়, সবার প্রথম ভিকটিম হবে কারা? এই ছাত্ররাই। আওয়ামী লীগ বারবার যখন বিভিন্ন মিডিয়াতে অডিও ভিডিও ক্লিপে তারা বলছে, তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছে না, তারা কিন্তু বারবার সমন্বয়কদেরকে টার্গেট করছে। তো তার মানে তো তখন তো আমরা মনে করি যে এখানে পুনর্বাসনের প্রক্রিয়া যদি হয়, তাহলে আসলে এই দেশের ছাত্র যারা কিন্তু অতীতে তো বিএনপিকে রক্ষা কইরা কিছু করছে আওয়ামী লীগ বা স্বৈরাচার, এটা কি হয়েছে? হয়নি হয়তো। এইটাই তো আমার কথা, যে বিএনপি এবং জামাত যেই ধরনের ভয়াবহতার মুখে পড়েছিল বিগত সময়গুলোতে, তো তারাই তো আরো সবচেয়ে বেশি সরব হওয়ার কথা, তারাই তো আরো সবচেয়ে বেশি এই পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হওয়ার কথা। কিন্তু আমরা মনে করছি বিভিন্ন আচার আচরণ বা বিভিন্ন তাদের বক্তব্য স্টেটমেন্টে আমরা মনে করছি যে না, তারা মনে হয় না যে পুরোপুরি নিজেদের ব্যথা বেদনাটা কেউ উপলব্ধি করতে পারছেন। জি প্লিজ। হ্যাঁ, সে যেটা বলছে, আপনি যেটা বললেন, বিএনপি কি কারোর হুমকির কাছে মাথা নত করবে? নিশ্চয়ই না করবে। তাতে আসে যায় শুধু শেখ হাসিনার কাছে মাথা নত করছে, মাথা নলকে আমরা এত মানুষ, আমি কতবার জেলে গেছি, শুধু আপনার কথা বললে হবে না তো। 400-500 মানুষ, 400-500 মানুষ আসামি হয়েছে, তাদেরকে আওয়ামী লীগ ফেসবুকে হুমকি দিচ্ছে, আর আমাদের ধরেছে জবাই করছে। তাদের হুমকি দিচ্ছে ফেসবুকে, আর আমাদের ধরে জবাই করছে। আমরা কি সেখান থেকে সরে এসেছি, আন্দোলন করেছি? আর তুমি যে কথাটা বলে হাসান জাভেদ, তুমি যে কথাটা বল, তুমি তো আমি তো এখন আমি সেটা দিয়েছিলাম। এখন দেখেন কি আমার ইতিহাস গিয়ে দেখেন, যখন এরা হারুন বাধ্য করলো তাদেরকে এইটা ভাত খাওয়ায় অসম্মানজনক একটা করায়, বলে তারা যখন সরিয়ে আসলো, তার বাবা মারা যখন সাক্ষাৎকার দিল, সাক্ষাৎকার বললো যে আমাদের ছেলেকে ভালো রেখেছিল, ভালো খাওয়াইছে। আমি বললাম তোমাদেরকে মেরে ফেলতো, হাত পা কেটে ফেলতো, জনসাধারণ জানে যে তোমাদের ডিবি অফিসে নিয়ে গেছে, কেন তোমরা চিকিৎসা করলা? শেষ করি না ভাই, আমি বলি রিমান্ডে নিয়ে যদি, আরে বাবারে আমাদের রিমান্ডে নিছে না, কি বলেন আপনি? ভাত খাওয়ার ইতিহাস সকলেরই, আমাদের রিমান্ডে নিয়ে না, সেটা আলাদা জিনিস।
আমি বললাম যে হারুন যে অসম্মানটা করেছে, প্রত্যেককে নিজে ভাত খাওয়ায় ছবি তোলায়, এটা যখন একটা অপরাধ, আমি তার বিরুদ্ধে কথা বলেছি। আমি বলেছি যে আমি তো সাক্ষী, অন্য কারোর কথা বাদ দেন। জেনারেল এরশাদ আমাকে মন্ত্রী করতে চেয়েছে, রাজি হন, টাকা দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, শেষ কি বলতে জানেন? তাহলে একটা বুলেট আপনার দেওয়ার কথা, হ্যাঁ বুলেট আমি খেতে রাজি আছি, আমি ওইটা বলেছিলাম। এবং তারা যখন বললো যে আমরা আন্দোলনের সাথে নেই, ইন্টারাপ্ট করে না, শেষ করতে হবে, আন্দোলনের সাথে নেই, এই যে ভাঙচুর লুটপাটের সাথে, ভাঙচুরের সাথে আমরা নেই বলছে না। তারপরে যারা বাইরে ছিল তারা এটার সাথে একমত হলো না। এবং আমাদের আইনজীবী মাহবুবুদ্দিন খোকন সহ আইনজীবীরা তখন ছাত্রদের পিছনে মানে পক্ষে চলে গেল। ওইটা যদি না আসতো, শোনেন, ওইটা না আসতো, ওই যে আইনজীবীরা, বিএনপি পন্থী আইনজীবীরা বা সরকার বিরোধী আইনজীবীরা মাঠে নাম মারতো, তাহলে কিন্তু আন্দোলন ওখানে আবার ব্যাকফুটে চলে যাওয়ার সম্ভাবনা ছিল। নিশ্চয়ই আমরা অতীতে গৌরব উজ্জ্বল ভূমিকা তো ছিলই, আমরা জানি। আজকের একদমই সময় নাই। লুৎফর রহমান এবং জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।